অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনার জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগদানের পর ডক্টর ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। ডক্টর ইউনূস ফেব্রুয়ারির প্রথম দিকে নির্ধারিত দেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনার জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পরে ডক্টর ইউনূস নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন, যিনি উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের জন্য জাতিসংঘের মহাসচিবের বিশেষ অ্যাডভোকেট হিসেবেও দায়িত্ব পালন করেন। আলোচনায় বিশ্বব্যাপী বিশেষ করে গ্লোবাল সাউথে স্বাস্থ্য বীমা সম্প্রসারণের উপর আলোকপাত করা হয়। তিনি রানী ম্যাক্সিমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে নেদারল্যান্ডসের উত্তরাধিকারী রাজকুমারী ক্যাথরিনা আলামিয়াও উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রস আধানম গ্যাব্রেসুইসের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্য ইস্যু ও অভিন্ন অগ্রাধিকার বিষয়ে আলোচনা হয়। নিউ ইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদলগোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে। বৈঠকে উভয়ের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং বিশ্বমানবিক সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এদিকে বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে এক সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংকের প্রধান। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবশিষ্ট সাক্ষ্য দিয়েছেন সাক্ষী আনিসুর রহমান। পরে সাক্ষ্য দেওয়া শুরু করেন মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার ও প্রসিকিউটর তানভীর জোহা। তদন্তকালীন পাওয়া বিভিন্ন তথ্য উপাত্ত এবং জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা সংক্রান্ত অডিও রেকর্ড তুলে ধরেন তিনি। প্রসিকিউশন জানিয়েছে, সাবেক মেয়র ফজলে নূর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার যেসব ফোনালাপ রয়েছে, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সেগুলোর সত্যতা নিশ্চিত করেছেন বিশেষ এই তদন্তকারী কর্মকর্তা। এদিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় পঞ্চম দিনের সপ্তম সাক্ষী প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ চলছে। যে ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয়ের কথা উনি বলেছেন, হেলিকপ্টার দিয়ে এখন উপর থেকে গুলি হচ্ছে, উপর থেকে করছি এবং হেলিকপ্টারে দুটাই বলেছেন। এবং আরেকটা সিগনিফিকেন্ট কথা বলেছেন, সেটা হলো আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। তার মানে তার প্ল্যান ছিল অন্য কিছু পোড়ানো, কিন্তু যাদেরকে বলেছেন ওরা প্রপারলি ইনস্ট্রাক্টেড হতে পারেনি, গিয়ে সেতু ভবন পুড়িয়ে দিয়েছে। তার মানে পোড়ানোটা, পুড়িয়ে ছাত্র জনতার উপরে দায় চাপানোটাও ওনার একটা উদ্দেশ্য ছিল। আওয়ামী লীগের দুর্নীতি অপকর্মের বিচার হলে ও অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখালে নিউ ইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড করার সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি বলেন, বিচার হচ্ছে না বলেই দেশে বিদেশে আওয়ামী লীগ ও তার দোসররা নামার সুযোগ পাচ্ছে। তিনি আরও বলেন, এখনও বহু ষড়যন্ত্র, নীলনকশা ও মাস্টার প্ল্যান শেষ হয়নি। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে তাদের রক্ত বৃথা যাবে না উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সাথে কোনো আঁতাত নেই।
মানুষ খুন করে, ছাত্র খুন করে, শিশুকে খুন করে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল তাদের ওই খুন, ওই রক্ত এখনো শুকায়নি। তাই আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই। আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে, আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশের একজন বড় জাতীয় নেতা। তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন। এগুলো এই সমস্ত এটা হচ্ছে বিতর্কমূলক কথা করছেন। তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি, বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু কিছু মিডিয়া। এটা সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন, মন গড়া। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। মঙ্গলবার রাতে শাহজাদপুরের আজমেরি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ডিএমপির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পার হলেও মেলেনি সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দী বাংলাদেশিদের মুক্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের সমর্থনে আন্দোলন করার অপরাধে কয়েকশো বাংলাদেশিকে আটক করে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী। এর মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক চেষ্টায় শতাধিক ছাড়া পেলেও মুক্তি পায়নি বেশ কয়েকজন প্রবাসী বাঙালি। ফলে নিদারুণ কষ্টে জীবনযাপন করছে তাদের পরিবারগুলো। বিস্তারিত মিফতা গালিবের বিশেষ রিপোর্টে। ২০২৪-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের মানুষের সাথে একাত্মতা পোষণ করে প্রবাসীরাও। তাদের মধ্যে ছড়িয়ে পড়ে আন্দোলন, কোনো কোনো দেশে রেমিটেন্স যোদ্ধারা নেমে আসেন রাস্তায়। মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় নেমে পড়ে কয়েকশো বাঙালি। মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সহ বিভিন্ন শহরে আন্দোলন করার অপরাধে কয়েকশো বাঙালিকে আটক করে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় ছাড়া পায় শতাধিক আন্দোলনকারী। যদিও তখন নানাবিধ কারণে মুক্তি পায়নি বেশ কয়েকজন প্রবাসী। বছর পার হলেও এখনো তারা সেদেশের কারাগারে। ১৮৮ জন মানুষ ৪ মাসের মধ্যে চলে আসে, তাহলে সেম মানুষগুলা, সেম লোক, সেম মামলা 11 মাস আজকে কেমনে থাকে? ফলে একদিকে যোগাযোগ বিচ্ছিন্ন, অন্যদিকে অর্থ সংকট সহ নিদারুণ কষ্টে জীবনযাপন করছে পরিবারগুলো। আমার 2টা বাচ্চা আছে, ওরা সারাদিন কান্নাকাটি করে ওরা বাবার জন্য, কিন্তু কোনোভাবে আমরা তার খোঁজ খবর পাচ্ছি না। আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে গেছে। আমরা সরকারের আকুল আবেদন, সরকার যেন অতি দ্রুত তাদের মুক্তির ব্যবস্থা গ্রহণ করে। কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরত আসা রায়হান মিয়া জানান, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েও মেলেনি বাকি বন্দীদের মুক্তির আশ্বাস। আমি আসার সময় আটক ছিল 19 জন, এরপরে আটক হয়েছে আপনার আরও 6 জন, টোটাল 26 জনের মতন আছে আমাদের কাছে তথ্য। আমি যখন মার্চ 7 তারিখ রাত্রে মুক্তি পাই, তখন আমি আসার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় আমাদের যারা আগে মুক্তি পাইছে তাদের ভাইদের সহযোগিতায় আমি আবেদন করি, সে প্রেক্ষিতে কোনো সাড়া পায়নি। তবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, সরকার কাজ করছে, তবে সে দেশের নিয়ম নীতির কারণে দেরি হচ্ছে। তাদের দেশের আইন তো আমাদের দেশের আইনের মতো না, আমাদের এখানে আইন অমান্য করা যায়, ওখানে করা যায় না। এখন যে সংখ্যককে তারা ছেড়েছে, বাকিরা তাদের কিছু সম্ভবত আরো স্পেসিফিক চার্জেস আছে যে কারণে রেখেছে, বাট আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে ছাড়াই নিয়ে আসা যায়। সরকারের যথাযথ পদক্ষেপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং আটক প্রবাসীরা মুক্তি পেয়ে পরিবারের মাঝে ফিরে আসবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের একাংশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 23 সেপ্টেম্বর রাবি প্রশাসনের সাথে অফিসার সমিতির দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর 1টা থেকে চলমান শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। এতে আরও বলা হয়, আগামী 7 দিনের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয়, তাহলে পরবর্তীতে সকলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের
ফিরিয়ে দেওয়া না হয়, 7 কর্মদিবস পরে আমরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব এবং সেই কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়, পরিস্থিতির সৃষ্টি হয়, তার জন্য প্রশাসনকে এককভাবে দায়ী থাকতে হবে। সর্বশেষ 1987 সালে জগন্নাথ কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে সময় গড়িয়েছে বহুদূর। জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে বহু আগে, শুধু হয়নি সেখানকার ছাত্র সংসদ নির্বাচন। তবে অবশেষে সেই খরা কাটতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্যানেল ঘোষণা না হলেও ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। সবশেষ 1987 সালে জগন্নাথ কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গেল 38টি বছরে বুড়িগঙ্গার জল গড়িয়েছে বহুদূর। জগন্নাথের পুরনো দেয়ালের আস্তরণ খসে পড়েছে। জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে, শুধু হয়নি সেখানকার ছাত্র সংসদ নির্বাচন। তবে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে যক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। সাধারণ শিক্ষার্থীরা যক্ষ নির্বাচনের প্রত্যাবর্তনকে গণতন্ত্র চর্চার সুযোগ হিসেবে দেখছেন। প্রতিটা স্টুডেন্টের মধ্যে একটা খুবই পজিটিভ কাজ করতেছে যে আসবে, হয়তো আমাদের নিয়ে কথা বলবে, আমাদের নিয়ে কিছু করবে। তো এটা নিয়ে আমরা সবাই খুবই আনন্দিত। 5 আগস্টের পরে ছাত্র রাজনীতিতে বিশাল বড় একটা পরিবর্তন হয়েছে। 5 আগস্টের আগে ছিল ভাই ব্রাদারের রাজনীতি, কিন্তু এখন 5 আগস্টের পরে এসেছে ওয়েলফেয়ার রাজনীতি। তো যে দলগুলো তুলনামূলকভাবে শিক্ষার্থীদের নিয়ে ওয়েলফেয়ারে কাজ করছে তারাই এগিয়ে আছে। এখনো আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা হয়নি, তবে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতারা ভোটারদের সাথে যোগাযোগ বাড়িয়েছেন। আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্র দলের দাবির মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেই কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের অন্যরকম একটি ভালোবাসা অনুভব এবং প্রীতি রয়েছে। বিশ্ববিদ্যালয় হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যতগুলো আন্দোলন সংগ্রাম, বিশ্ববিদ্যালয়ের যে এখানে বেতন দিয়ে পড়তে হতো শিক্ষার্থীদের, এই ধারাগুলো বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ, যে কোনো বিষয়ে যে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা অনবদ্য ভূমিকা ছিল। ক্যাম্পাসের সকল যৌক্তিক আন্দোলনে নেতৃত্বের সাথে ছিলাম, শিক্ষার্থীদের পাশে ছিলাম। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা আগে এসে সমাধান করার চেষ্টা করেছি এবং সামনের দিনগুলোতেও যাতে আমি এগুলো নীতি নির্ধারণী জায়গা থেকে রুট লেভেলের পরিবর্তন করতে পারি, সেই জায়গাগুলো বিবেচনা করে শিক্ষার্থীরা আমাকে ভোট দিবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা প্রার্থীদের। পরাজিত হলেও জয়ীদের সাথে কাজ করতে আগ্রহী তারা। আমাদেরকে উপর যদি শিক্ষার্থীরা আস্থা না রাখে, তাহলে যে নির্বাচিত হবে আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং ক্যাম্পাস গড়ার যে কাজগুলো আমরা বর্তমানে করে যাচ্ছি, এই কাজগুলোর সাথে ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যেই নির্বাচিত হয়, আমি বিগত দিনে যেভাবে শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে থেকেছি, এইভাবেই সামনের দিনগুলোতে আমি তাদের সাথে থাকবো। কেউই হেরে যায় না, আসলেও সকলেই একটি অবস্থান থেকে একটি অবস্থান তৈরি করে এবং কাজের পরিবেশ তৈরি হয়, যে পরিবেশে সকলে একসাথে কাজ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সংকট বহু পুরনো। এছাড়া ক্যাফেটেরিয়া, পরিবহন, গবেষণা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না। যোগসূত্রে নির্বাচিতরা এসব সংকট কাটাতে কাজ করবেন এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।